এলএলবি শেষ বর্ষটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তো এলএলবি শেষ বর্ষে যে সকল শিক্ষার্থী আছেন অনেকেরই দেখবেন সিলেবাসভুক্ত আইনগুলোর নামগুলো মনে থাকে না। তো এই নামগুলো মনে রাখার জন্য আমরা ছোট্ট একটি গল্প এখন আপনাদের সাথে শেয়ার করব। এটি বারবার আপনারা শুনবেন, দেখবেন সিলেবাসভুক্ত সমস্ত আইনের প্রেক্ষাপটগুলো কি ছিল এবং আইনের সারমর্মটা কি এবং আইনের নামগুলো আপনারা কখনোই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। গল্পটি হচ্ছে জামাল এবং কামাল দুই ভাই। তো দুই ভাই হঠাৎ একদিন বাড়ির উঠোনে তুমুল ঝগড়াঝাটি শুরু করে দিয়েছেন। তো ঝগড়ার মূল কারণটা কি ছিল? এক ভাই বলতেছে অমুক জমিটা আমি কিনছি, জমির মালিক আমি। আর এক ভাই বলতেছে না, দলিল আমার কাছে আছে, এই দেখ সিলচাপ্পর সব আছে। আর এক ভাই বলতেছে না, ওটা সব নকল দলিল, সিলচাপ্পর সব নকল। এখানে হচ্ছে আমাদের প্রথম পত্র, সেটা কি? ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সম্পত্তিটা সে কিভাবে পেল। দুই নম্বরটা কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট, তার মানে কি দলিল এর সিলচাপ্পর যদি নকল হয়ে থাকে তাহলে সেটি কি হবে, কোন আইনে মামলা হবে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টে। আমাদের প্রথম পত্র কিন্তু শেষ। এবার এই দুই ভাইয়ের ঝগড়া শুনে এলাকাবাসী বলে ফেললো এই যে এখনই মামলা গড়াবে কোর্টে গিয়ে। তো যথারীতি দুই ভাই কোর্টে গেল। দুই ভাইয়ের মধ্যে যে ভাই মামলাটি দায়ের করেছে তার এগেনস্টে বা তার ফেভারে আইনজীবী তখন কি করলো, সিপিসি অনুযায়ী অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, আমাদের দ্বিতীয় পত্রে চলে আসছে কিন্তু, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তখন কি করলো, প্লেন সাবমিট করলো। করার পরে যথারীতি আরেক ভাইকে সমন ইস্যু করা হলো। সমন পাওয়ার পরে তিনি তখন কি করলেন, রিটেন স্টেটমেন্ট জমা দিলেন। জমা দেওয়ার পরে সিপিসি অনুযায়ী অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি মামলায় তখন এটাতে কি হলো, ইনজাংশনের মামলা শুরু হলো। এবং এই ক্ষেত্রে বিচারক কিন্তু বলেই ফেললেন যে লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যদি সঠিক সময়ের মধ্যে মামলাটি করে থাকে তাহলেই প্রতিকার পাবে, এছাড়া কিন্তু পাবে না। আবার যদি দলিলপত্র জাল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো প্রতিকার এখানে দেওয়া যাবে না। আমাদের দ্বিতীয় পত্র কিন্তু শেষ, সিপিসি এবং লিমিটেশন অ্যাক্ট। এরপরে করলো কি, দুই ভাই যথারীতি কোর্ট থেকে আসার মধ্যে পথের মধ্যে মারামারি শুরু করে দিল। মারামারির এক পর্যায়ে এক ভাই গুরুতর অসুস্থ হয়ে গেল। তো গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পরে যথারীতি পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে যে ভাই গুরুতর অসুস্থ ছিল, তিনি মারা গিয়েছেন। তিনি কিভাবে মারা গেলেন, এটি কি 302 নাকি 304, এই সিদ্ধান্ত দিবে কে? আমাদের প্যানেল কোড। আমরা কিন্তু তৃতীয় পত্রে চলে এসেছি। তার মানে প্যানেল কোড অনুযায়ী এটা কি ইচ্ছাকৃত মার্ডার ছিল নাকি অনিচ্ছাকৃত মার্ডার ছিল, সেই সিদ্ধান্তটা আমরা পাবো প্যানেল কোডে। প্যানেল কোডের কাজ শেষ। এরপরে আমরা আসলাম কি, যথারীতি পুলিশ মামলাটি গ্রহণ করবে, এফআইআর সাবমিট করবে। এরপরে কি করবে, পুলিশ ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করার পরে যথারীতি আদালতে কি করবে, মামলাটি সাবমিট করার পরে মানে সিআরপিসি অনুযায়ী ফৌজদারি আদালতে কিন্তু চলমান অবস্থায় থাকবে, অর্থাৎ ফৌজদারি আদালতের মামলাটি চলতে থাকবে। এখন যখন ফৌজদারি আদালতে মামলাটি যাবে, যথারীতি ফৌজদারি আদালত তখন কি বলবে, এভিডেন্স কি ছিল, সিসিটিভি ফুটেজ ছিল কিনা, অর্থাৎ 65 অনুযায়ী সাক্ষ্য আইনের 65A(b) অনুযায়ী সিসিটিভি ফুটেজ ছিল কিনা, চাক্ষু সাক্ষী ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সাক্ষ্য প্রমাণাদি আদালত চাইবেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত কি করবে, রায় দিবে। আমাদের কিন্তু এভিডেন্স অ্যাক্ট মানে চতুর্থ পত্রটাও কিন্তু এখানে শেষ হয়ে গেল। এরপর আসি, এই মামলা চলাকালীন সময় এক ভাই যে ভাই আরেক ভাইকে হত্যা করলো, সেই ভাই করলো কি, গোপনে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল। এখানে চলে আসবে কি, ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল তখন কি করবে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অনুযায়ী বাংলাদেশ থেকে কি করবে, ইন্ডিয়ান এম্বাসিকে তখন এটি জানানো হবে। এই কাজগুলো করার জন্য, অর্থাৎ অপরাধ সংগঠিত হচ্ছে আমাদের দেশে কিন্তু সেটার পরিধি কিন্তু বহির্বিশ্বে যেখানে আপনি যাবেন। তার মানে এটাই চলে আসলো আমাদের কোথায়, কি ইন্টারন্যাশনাল ল। এর মধ্যে যে ভাই পলাতক অবস্থায় ছিল তার আবার ব্যবসা ছিল। সেই ব্যবসাটা আমরা কি জানি, কমার্শিয়াল ল অনুযায়ী আমরা দেখব তিনি এই ব্যবসাটা লিগাল ওয়েতে করেছিল কিনা, এখান থেকে কোনো টাকা পাচার করেছিল কিনা, আনুষঙ্গিক বিভিন্ন বিষয় দিয়ে কিন্তু আমাদের এখানে চলে আসবে, অর্থাৎ মার্কেন্টাইল ল কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপরে যথারীতি নির্দিষ্ট একটি সময় শেষে বা মামলার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার পরে দেওয়ানি মামলা যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে ভূমির যিনি মালিক তিনি কি পেলেন, সম্পত্তিটা ফিরে পেলেন। ফিরে পাওয়ার পরে এই সম্পত্তিটার খতিয়ান ঠিক আছে কিনা, মিউটেশনের কাজ শুরু হবে, অর্থাৎ এটি রেজিস্ট্রেশনের কার্যক্রম যেটি আছে সেটি শেষ হবে। এটি আমরা কোথায় পাবো, ভূমি আইনে, রেজিস্ট্রেশন আইনে। এটি আবার সরকারি সম্পত্তি কিনা পিডিআর অ্যাক্ট অনুযায়ী আমরা দেখব। এবং সব শেষে আমরা যেটি দেখব সেটি হইতেছে যে এই যে মামলাটি পরিচালনা করার জন্য মামলার ড্রাফটিংটা ঠিক ছিল কিনা। এটি কিন্তু আমাদের অষ্টম পত্রে চলে এসেছি। মামলার ড্রাফটিং যদি ঠিক থাকে তাহলে মামলা ঠিক, আর যদি ইথিক্স ঠিক না থাকে তাহলে আইনজীবী ঠিক না। এই হচ্ছে আমাদের ছোট্ট একটি গল্প। এই গল্পগুলো এরকম করে আপনারা গল্প বানাবেন, বারবার এগুলো করে বোঝার চেষ্টা করবেন। দেখবেন আইন পড়তে যদি আপনি মজা না পান তাহলে এটি কিন্তু বোঝা মনে হবে। তো আইন আমাদের জন্য বোঝা নয়, আইন আমাদের বোঝার বিষয়, আমরা আইন বুঝে আয়ত্ত করব। এজন্য আপনারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।